প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েসিস এই সময় অনুষ্ঠানে। সাথে আছে আমি নাসিমুল হাসান। মারা গেলেন কিংবদন্তি বক্সার, সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী। 1964 সালে প্রথম হেভিওয়েট চ্যাম্পিয়ন হন তিনি। ক্যারিয়ারে মোট 61 বারের লড়াইয়ে 56টিতে জিতেছেন আলী। 1975 সালে জোফ্রেজারের লড়াইকে বলা হয় শতকের সেরা লড়াই। 1977 সালে বাংলাদেশ সফর করে গেছেন এই কিংবদন্তি। আলীকে নিয়ে আমাদের আজকের এই আলোচনা, আর এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে। পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন দৈনিক বাংলার সাবেক ক্রীড়া সম্পাদক জনাব কামরুজ্জামান, আছেন সাবেক সচিব আখতার হোসেন খান, এবং আছেন সাবেক বক্সার মোহাম্মদ গিয়াসউদ্দিন, যিনি 1977 সালে মোহাম্মদ আলীর সাথে লড়েছিলেন। আপনাদের 1978 সালে। দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করব, তার আগে দেখে নিব মোহাম্মদ আলীর একটি জীবনী। বক্সিং জগতে প্রবাদ বাক্যে পরিণত হয় মোহাম্মদ আলী ক্লের একটি কথা, আমি প্রজাপতির মতো নাচি আর হোল ফোটাই মৌমাছির মতো। প্রতিপক্ষ জানতেন তার এই কথা কতটা সত্য। 1942 সালের 17 জানুয়ারি মার্কিনে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী জন্মগ্রহণ করেছিলেন কেন্টাকির লুইসভিলে শহরে। পিতা ক্যাসিয়াস মার্কেলাস ক্লে সিনিয়রের নামে তার নাম রাখা হয়। মাত্র 12 বছর বয়সে নিজ শহরের পুলিশ কর্মকর্তা মার্টিনের অনুপ্রেরণায় তার কাছে তিনি বক্সিং শেখা শুরু করেন। তিনি প্রথম সবার নজর কাড়েন 1960 সালে রোম অলিম্পিক্সে। সেখানে তিনি স্বর্ণপদক জয় করে সবাইকে তাক লাগিয়ে দেন। এর 4 বছর পর সনি লিস্টনকে হারিয়ে তিনি প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। সর্বমোট 61টি লড়াইয়ে নামেন তিনি। এর মধ্যে 56টিতে জয়ী হন, যার মধ্যে 37টি লড়াইয়ে জয় পান নকআউট দ্বারা। 1971 সালের মার্চে জো ফ্রেজিয়ার নামে একজন খ্যাতিমান মুষ্টিযোদ্ধার মুখোমুখি হন তিনি। এই লড়াইটিকে শতাব্দীর সেরা লড়াই হিসেবে আন্তর্জাতিক মিডিয়াগুলো উল্লেখ করে। জো ফ্রেজিয়ার খেলায় জয়ী হন আর মোহাম্মদ আলী প্রথমবারের মতো পরাজিত হন। অবশ্য 1974 সালের ফিরতি লড়াইয়ে শিরোপা পুনরুদ্ধার করেন এ লিজেন্ড। The greatest of all time is in the room. Everyone knows who you mean. It's quite a claim to make. But as Muhammad Ali once said, it's not bragging if you can back it up. তিনবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে ইতিহাস তৈরি করেন এই বক্সিং স্টার। 1999 সালে মোহাম্মদ আলীকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে বিবিসি। শিরোপা জয়ের খবরের পাশাপাশি মোহাম্মদ আলীর মুসলিম হওয়ার খবরটিও সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করে। 1964 সালে মোহাম্মদ আলী ঘোষণা দেন তিনি নেশন অব মুসলিম নামের একটি সংগঠনের সদস্য। পরে ইসলাম গ্রহণ করেন ও নিজের নাম ক্যাসিয়াস ক্লে এর পরিবর্তে মোহাম্মদ আলী রাখেন। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন সরকারের কোপানলে পড়েন তিনি। যুদ্ধকে অনৈতিক বলে মনে করে সরকারি নির্দেশ উপেক্ষা করেন। ফলে 1967 সালে তিনি 3 বছরের জন্য নিষিদ্ধ হন পেশাদার লড়াই থেকে। কেড়ে নেওয়া হয় বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপাও। এ নিয়ে প্রায় 2.5 বছর ধরে আইনি লড়াই চলেছিল। পরে 1970 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও বক্সিং রিংয়ে ফিরে আসতে সমর্থ হন এ জনপ্রিয় মুষ্টিযোদ্ধা। 1978 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকারের আমন্ত্রণে 5 দিনের জন্য বাংলাদেশ সফর করেন মোহাম্মদ আলী। এ সময় তাকে বিপুল সংবর্ধনা এবং সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। ঘুরেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তর। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে তিনি প্রদর্শনী লড়াইয়ে অংশ নেন। তার প্রতিপক্ষ ছিল 12 বছর বয়সী মোহাম্মদ গিয়াসউদ্দিন। সফরকালে বাংলাদেশকে স্বর্গের সাথে তুলনা করেন এই মুষ্টিযোদ্ধা। পরিণত বয়সে পেশাদার বক্সিং থেকে অবসর গ্রহণের পর 1980 সালে তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত হন, কিন্তু রোগকে উপেক্ষা করে তিনি তার জীবনকে মানবতার কল্যাণে উৎসর্গ করেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যান মোহাম্মদ আলী। যেমন ভাই, প্রতিপক্ষ গিয়াসউদ্দিন এবং সাংবাদিক হিসাবে আপনি কাভার করেছিলেন সেই অনুষ্ঠানটি, আপনার যদি একটি স্মৃতির কথা বলেন। এটা নিঃসন্দেহে আমার জীবনের অত্যন্ত স্মরণীয় স্মৃতির। মোহাম্মদ আলী আসার কথা ছিল 18 ফেব্রুয়ারি এবং এসেছিলেন, কিন্তু আমরা 1 মাস আগে এটা জানতে পারি যে তিনি এত তারিখে আসছেন। কিন্তু লড়াইয়ের তিনি
লিওন স্প্রিংসের সাথে লড়াই করার কথা ছিল 15 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারিতে তিনি অপ্রত্যাশিতভাবে হেরে যান। হেরে যাওয়ার পর তখন আশঙ্কা থাকে যে তিনি আসবেন না, কিন্তু বাংলাদেশের দুজন এই ট্যুরের আয়োজন করেছিলেন, যে দুজন, তিনি হলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী এবং আরেকজন হলেন মোহাম্মদ ওমর। গিয়াসউদ্দিন চৌধুরী আমেরিকা থাকতেন এবং ইনি থাকতেন ব্রিটেনে। এদের দুজনের সমস্ত খরচ তারা সব বিয়ার করেছেন এবং বাংলাদেশে আনার জন্য তারা যে আগ্রহ এবং তারা যে পরিশ্রম করছেন সেটা চিরকাল মনে থাকবে। কারণ তাদের পয়সা খরচে ঠিকই, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো দেখতে পেয়েছে, এটা বিরাট জিনিস। তো শেষ পর্যন্ত তিনি আসলেন। আমার মনে আছে তিনি আসার কথা ছিল 8:30টায়, কিন্তু আসলেন শেষ পর্যন্ত, প্লেন একটু দেরি ছিল, প্রায় 10:30টার দিকে, 10:20 না 10:30-এর দিকে আসলেন। আসার পর মোহাম্মদ আলী প্লেন থেকে বেরিয়েই 1-2 লাখ লোক দেখে একদম অভিভূত হয়ে গেছে। বিমানবন্দর থেকে এত মানুষ, হ্যাঁ, এত শুধু এতে, যেমন আমেরিকাতে 5-10 হাজার লোক দেখলেই ওখানে বিরাট মনে হয়, কিন্তু এখানে 2 লক্ষ লোক, স্ট্যাগারিং থিং। তারপর এটা দেখার পর অভিভূত ওর ভাই এসেছিল সাথে, রহমান আলী। বললাম বিশ্বাস করতে পারি না যে এরা আমাদের দেখতে এসছে। তারপর আসা হলো, ওখান থেকে আস্তে আস্তে নেমে গেলেন প্রেস বক্সে। তেজগাঁওয়ের এয়ারপোর্টে একটা ছোট প্রেস বক্স ছিল। প্রেস বক্সে 30-40 জন আটতো খুব জোর। সেখানে গিয়ে আমরা দেখি যে প্রায় 100 লোক, এবং সেখানে স্পোর্টস যারা কাভার করবে তাদের অনেকেই নেই, এসেছেন অনেক এডিটার, বেশ কয়েকজন এডিটার এসেছেন, নিউজ এডিটার এসেছেন, অ্যাসিস্ট্যান্ট এডিটার, চিফ রিপোর্টার, সব বড় বড় মাথাওয়ালা যারা পত্রিকা, তারা এসছেন। এটা একটা তাজ্জব লাগলো। তার মধ্যে মোহাম্মদ আলীর সাথে পরিচয় করে দিল সাংবাদিকদের। ভাটকার একজন সাংবাদিক, তিনি একজন এডিটর পত্রিকার, তিনি ভাটকারে জিজ্ঞাসা করলেন, হাউ মেনি কাউজ অ্যান্ড গোটস ইউ টেক ফর ইউর ব্রেকফাস্ট। মানে অবান্তর প্রশ্ন, কিন্তু এ প্রশ্নের উত্তর দেননি। আরও 2-1 কি প্রশ্ন করতে করতে আপনার প্রশ্নটা ছিল, আমার প্রশ্নটা ছিল যে আমি আগের দিনই দেখেছি যে ল্যারি কিং প্রমোটার, সে ফ্রেজারের সাথে 4th ফাইট এর জন্য $100 কোটি ব্যবস্থা করতে বিনিময়ে এটা করার চেষ্টা করছে। ওটা দেখে আমি ভাটকার প্রশ্ন জিজ্ঞেস করছি যে উইল ইউ ফাইট ফ্রেজিয়ার এগেন? বলে আই এম গোয়িং টু অ্যান্সার টু ইউর কোশ্চেন, প্লিজ সাইলেন্ট প্লিজ। বললো উই ফট 3 টাইমস, আমরা 3 বার লড়েছি। লড়াইয়ের মধ্যে প্রথমবার আমি পয়েন্টে হেরেছি, পরের 2 বার আমি জিতেছি, এবং আমাদের 3 ফাইটে আমি 2-1 লিড দিয়েছি, এবং দিস ইজ ফাইনাল। এর আর লড়াই হবে না কখনো। আচ্ছা, জানতে যাচ্ছি যে তার যে প্রতিপক্ষ, মানে বাংলাদেশের সেই মোহাম্মদ গিয়াসউদ্দিন, সেদিনের সেই অনুভূতি কেমন লাগে? মোহাম্মদ আলীকে জীবন্ত কিংবদন্তি, আপনার মতন, আপনি 12 বছর হয় উনি লড়ছেন, তাও আবার রিংয়ে, ঢাকা স্টেডিয়ামে তখন একদম ভর্তি, গ্যালারি ভর্তি মানুষ। সেদিন ছিল 1978 সাল। আমি 1972 সাল স্বাধীনের পর থেকে খেলাধুলা করি। লিলিপুরের ওয়েট থেকে 73-এ গোল্ড মেডেল পেয়েছি, 74-এ পেয়েছি, 75 পেয়েছি। 78 সালে যখন মোহাম্মদ আলী বাংলাদেশে আসলেন, আমি শুনতে পারলাম যে ঢাকা স্টেডিয়ামে ওনাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে এবং সেখানে একটা বক্সিং ফাইট হবে। প্রথম শুনতে পারলাম বাংলাদেশ হেভিওয়েট চ্যাম্পিয়ন আর্মির এক পার্সন আছে আব্দুর রূপ নাম, ওনার সাথে উনি সে বাউটটা করবে। কিন্তু তখনকার আরো অন্যান্য কর্মকর্তা এবং এরশাদ সাহেব, জানেন উনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চেয়ারম্যান, ওনারা আলোচনা করে দেখা যে সমান হয়ে যায়। মোহাম্মদ আলী 6 ফুট 3 ইঞ্চি, সেও 6 ফুট, স্বাস্থ্য সমান। যদি কোনো ভুলে একটা পাঞ্চ করে দেয় তো যে কোনো ঘটনা ঘটতে পারে। সেদিক লক্ষ্য রেখে ওনার যে ফাইটের কথা ছিল ওটা ক্যান্সেল হয়ে যায়। তখন হলো যে 12 বছরের কিশোর এই ফাইটটা করবে। তখন আমার সমান বয়সে আমার সমসাময়িক অনেক ছেলে ছিল, তার মধ্যে আমি ছিলাম অন্যতম। তো আমাকে জেনারেল এরশাদ এবং বক্সিং ফেডারেশনের যে প্রেসিডেন্ট মেজর এমটি হোসেন এবং সেক্রেটারি সাহেব ছিলেন এক আসাদুল্লাহ এবং আরো কর্মকর্তা ছিলেন, ওনারা আমাকে সিলেকশন করে যে এই ছেলে মোহাম্মদের সাথে ফাইট করবে।
তোকে শোনার পরে জানার পরে আমি খুবই আনন্দিত হইলাম, উৎফুল্ল হইলাম এবং আবেগপূর্ণ হইলাম যে যাকে আমি টিভিতে দেখছি উনি ফাইট করতেছে, আর বাংলাদেশে আসবে আর ওনার আমি সামনাসামনি ফাইট করব ওনার সাথে, এক বিস্ময়কর পরিস্থিতি মনের ভিতরে আবেগ হইল। 19 তারিখ বিকেলে যখন আমরা স্টেডিয়ামে ঢুকলাম, স্টেজে উঠলাম এবং গ্লাস পরালাম, আমাকে গ্লাস পরিয়ে দিল, বিভিন্ন বক্সিংয়ের যে ড্রেস আমাকে পরিয়ে দিল। উপরে ওঠার পরে ওনার সাথে নিয়ম অনুসারে যে খেলার হ্যান্ডশেক করতে প্রক্রিয়া, হয়। হ্যান্ডশেক হলো প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম রাউন্ডে আমাদের গ্লাভ চেক করলো। আমাদের রেফারি ছিলেন তৎকালীন সময় আমাদের জাতীয় কোচার মতিন স্যার, উনি ছিলেন। উভয়ের মোহাম্মদুল্লাহ হাতের গ্লাভস পরীক্ষা করলেন, আমার হাতের গ্লাভস পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে উভয়কে আমার হাত মিলালেন, দুজনকে যেতে বললেন যার যার সীমানায়, যাওয়ার পরে বক্স বললেন। আমরা নিয়ম অনুসারে দুজনেই লাফালাফি করতে শুরু করলাম। তো এক পর্যায়ে যখন আমি তার মুখে পাঁচ করতে যাই, তো মতিন স্যার বলল যে তুমি মুখে মেরো না, মুখে একটু সমস্যা আছে, কালো দেখা যায়, মুখে মেরো না, যত পারো ভেলিতে মারো। তা আমি তারপরে তার ভেলিতে পাস করা শুরু করলাম। এইভাবে প্রথম রাউন্ড হলো। প্রথম রাউন্ড মোহাম্মদ আলীর যে খেলার নৈপুণ্য, খেলার যে কৌশল, খেলার যে আকর্ষণীয় তার যে কৌশল, এগুলি আমাকে সে দেখাইলো এবং আমার সামনে হুঙ্কার দিয়ে ভয় দেখানোর জন্য আমি ভয় পাই কিনা সে আমার দিকে আসতে শুরু করলো, আসতে শুরু করলো। আমি তখন পিছনে গেলাম, ব্যাকে গেলাম এবং আবার সামনে আসলাম, আমিও তাকে পাঁচ করলাম, সে আবার পিছনে গেল। স্টেপিং গুলো কিরকম, এত দ্রুত মুভমেন্ট করে যে? স্টেপিং নিচে নিচে নেচে এমনি ওনার খেলা দেখছি টিভিতে, উনি সবসময় বাটারফ্লাই বেশি নাচানাচি করতেন প্রজাপতির মতো। এখন এই দেশে এসেও সে আমার সাথেও সেই একই ধরনের খেলা ভাব আমাকে সে দেখিয়েছেন স্টেজের ভিতরে। আক্তার ভাই, একটা সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে আলীর বক্সার হয়ে ওঠা, পরবর্তীতে কিংবদন্তি এবং শতাব্দীর সেরা, এই গ্রেটেস্টকে আপনি কিভাবে দেখেন? মানে বাংলাদেশের সচিব না, আপনি তো একজন ক্রিয়াপাগল মানুষ, যার লেখনী শক্তি ভালো, আপনাকে আমরা সবসময় পাইও না। আজকে যদি এই টেলিভিশন দর্শকদের আলী সম্পর্কে কিছু বলতেন। না, আলী সম্পর্কে বলা তো আমাদের শুরুতে যে প্রোফাইল ছিল, হ্যাঁ, প্রোফাইলে আমরা প্রায় সবই জেনে ফেলেছি। যেমন ভাই বাংলাদেশের অভিজ্ঞতা বললেন, উনিও বললেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে অ্যাটলান্টাতে অলিম্পিক গেমসের সময় উনি মশাল জ্বালিয়েছিলেন, আমি গেছিলাম বাংলাদেশ টিমে সেবার, এবং আলীর সাথে পরে একদিন উনি ভিলেজে ভিতরে আসেন, হেঁটে বেড়াচ্ছিলেন, অনেকে যে হাত মিলাচ্ছিল, আমার ওই সুযোগটা হয়েছিল। 78-এ যখন ঢাকা আসেন, আমি সরকারি চাকরির উপলক্ষে ঢাকার বাইরে ছিলাম, বাট আমরা খুব ফলো করছিলাম। আর এই সাইকেল চুরির যে ঘটনাটা বললেন, ওইটা খুবই ইন্টারেস্টিং, যে পুলিশ অফিসার যেটা আমাদের এখানে দেখানো হলো এই তথ্যচিত্রে, সেটা হলো যে উনি কিন্তু চেয়েছিলেন যে ওকে যেইভাবে পারেন ধরবেন ওকে এবং সাজা দেবেন। ওই পুলিশ অফিসার বলেছেন যে তুমি এইসব বাদ দিয়ে বক্সার হতে চেষ্টা করো, যদি তাকে ধরতে চাও। হ্যাঁ, ধরতে যাও, বক্সার হতে চেষ্টা করো। এই দিকে এই জীবনের একটা মোড় পরিবর্তন হলো। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেইটা আমি বলবো যে দেখেন, বক্সিং এর সব দিক তো বক্সার হিসেবে যারা তারা বিচার করবেন। প্রজাপতির মতো উনি ভেসে আসতেন অথবা মৌমাছির মতো হুল ফুটাতেন, এই বক্তব্যটা খুবই ফ্লোটস লাইক এ বাটারফ্লাই, স্টিংস লাইক এ বি, এই কথাটা ওনার সম্পর্কে খুব প্রচলিত। তারপরে তার যে তড়িৎ গতি, তার পায়ের যে মুভমেন্ট, নেচে নেচে উনি বক্সিং করতেন, এই জিনিসগুলি। তারপরে আবার কিছু আছে যে কোনো এমন হতো যে ওনার রাগ এমন জন্মাতো প্রতিপক্ষের বিরুদ্ধে, কারণ ওনার বিরুদ্ধে কথা বলা হয়েছে 4 লাইনের 2 লাইনের, উনি কবিতার ছন্দে বলতেন যে এই রাউন্ডে ও শেষ হবে, এত নম্বর রাউন্ডে অমুককে আমি শেষ করব, এইসব ব্যাপার আছে। খাওয়ার ব্যাপার যেটা আসলো, এটাও খুব ইন্টারেস্টিং, যে আমি হিউ ম্যাকলিভেনি, লন্ডনের দি অবজারভার পত্রিকার খুব নাম করা ফুটবল বক্সিং, পরে সব খেলাই উনি কভার করেছেন। তো ওনার আলীর ইন্টারভিউটা আমি খুব ওই সময় পড়েছিলাম, ফোরম্যানের ফাইটের আগে। আমার মনে আসছে যে ওইখানে কিন্তু আসলে হাউ মেনি গোটস অ্যান্ড কাউজ ইউ ইট, ওইটা না বললে ওনার মেইন ফাইটের দিন আগে, যখন উনি ইয়াং ছিলেন, একটা গরুর আস্ত থাই সহ লেগ পোর্শন রোস্ট করে
ওনাকে দেওয়া দিত? হতো। হ্যাঁ, ওইটা হিসাবের, ওইটা তার পারমিটেড ডায়েট ছিল। আর ভোরবেলা নাস্তার ভিতর আমার ওই সংখ্যাটা এখনো মনে আছে, যে পোচ দিত ডিমের 8টা ডিম থাকতো ওই পোচের মধ্যে। তো এইসব অত বেশি না হলেও প্রচুর খেতে হয়, কারণ তাদের শারীরিক সামর্থ্য মেনটেন করতে হয়। এবং যে তড়িৎ গতি সম্পন্ন, সুগার রবিনসনকে বলা হয় যে অত্যন্ত ফাস্ট ছিলেন। আলী তার থেকে 20 থেকে 30 কেজি বেশি ওজন ছিল, তারপরে তার থেকে 25% বেশি ফাস্টার ছিলেন। এটা একটা বিরাট এবং ব্যাপার। তার সে যে মানে ঘুষিগুলো যে মারতো 1 মিনিটে 14টা হ্যাঁ, মুভমেন্ট, এইগুলি আসেনি। এবং সবচেয়ে বড় কথা, উনি বক্সিংকে একটা শিল্পে পরিণত করেছেন, হ্যাঁ, আর্টে পরিণত করেছেন। এর আগে বক্সিং এ ছিল না, এবং আর্টে পরিণত করেছেন। এবং টাকার ব্যাপার, এই টাকা কোনোদিন আগে বক্সার কমার্শিয়াল, হ্যাঁ, উনি এই জিনিসটা করেছেন। কিন্তু তার এই মৃত্যুর পর যেই খবরগুলো দেখবেন, গ্রেট বক্সার, পরে টাইসন এসছে, আরো অনেক অন্যরা এসছে, কিন্তু তাকে নিয়ে যে কথাবার্তা বেশি হচ্ছে যে হি ওয়াজ এ গ্রেট ম্যান, এইটা বেশি মানবতার হচ্ছে। সেবায় হ্যাঁ, নিয়োজিত উনি ছিল, ভিয়েতনাম যুদ্ধের যুদ্ধে বিরুদ্ধে যেতে চান। ছিলেন। উনি 67 ওনাকে সেনাবাহিনীতে ড্রাফট করার জন্য চেষ্টা করা হয়েছিল, উনি প্রত্যাখ্যান করেছেন। মার্কিন আইনে ওনার সাজা হলো, তারপরে বেইলে ছিলেন। সুপ্রিম কোর্টের রায় আবার হ্যাঁ, ব্যাক করলো। একেবারে ইউনানিমাস 8-0 জাজমেন্ট ছিল যে ওনার এই সাজা নিয়ে এলো। তারপর আবার ফেরত আসলেন, আবার যেই পরিশ্রম করে পেশাদার boxing এ আবার ফেরত এসে ফোরম্যানকে হারিয়ে সেই জায়ারে রাম্বল ইন দি জাঙ্গল যেই ফাইটটাকে বলা হয়, ওইটার প্রথমে কথা ছিল যে এত ট্যাক্স চলে যায় আমেরিকায় হলে একটা জাহাজের মধ্যে হবে, সমুদ্রে। পরে ঠিক হলো, জায়ারের প্রেসিডেন্ট ছিলেন মোবুতু, উনি বললেন যে না, আমার দেশে করো, এইখানে অ্যারেঞ্জ করলেন। তাই ভিয়েতনাম যুদ্ধে তার ভূমিকা, পরে পুরো মার্কিন জনসাধারণই কিন্তু ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে চলে গেছিল। মানবতার দিকে তার যেই না, ইভেন এখন তিনি অসুস্থ, এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন মুসলমানদের হ্যাঁ, ঢুকতে দেওয়া হবে না, এখানেও তো মোহাম্মদ আলী সোচ্চার। না, সেইটা হ্যাঁ। এবং মোহাম্মদ আলীর আবার ধর্ম, উনি মুসলিম হয়েছিলেন। আমেরিকান যে মুসলমানদের যে একটা স্কুল আছে, ওইটার থেকে আস্তে আস্তে প্রথমে সুন্নি মুসলিম হলেন, শেষের দিকে কিন্তু উনি সুফি মতবাদের দিকে ঝুঁকে গেছিলেন। এটা বলে যে মানবতা এবং লিবারালিজম অনেক বেশি যেখানে ওনার মনে হয়েছে সেই দিকে ঝুঁকে বাট গেছিলেন। মানে মোহাম্মদ আলী, মানে কেসিয়াস ক্লে তার নামটা ছিল, সে যখন মুসলমান হলো তখন তো সবাই বলতে চাইতো না, সে তো মেরে মেরে বলতো মাই নেম ইজ মোহাম্মদ আলী। একজনকে তাই বলে জিজ্ঞেস করছিল একজন বক্সারকে একটা ফাইটে, যে টেল মি মাই নেম, আমার নাম কি সেটা বলো। এবং উনি মনে করতেন যে ওই ক্যাসিয়াস ক্লে নামটা, ওইটা ওনার ক্লেইটা ওনার কৃতদাসী নাম। হ্যাঁ, ওনার দাদার সময় থেকে চলে আসছিল, কৃতদাসদের, স্লেভদের জন্য দেওয়া নাম, এইটা আমি রাখবো না। এই ট্যুরের এন্টুরিজের সাথে কিন্তু তার বাবা এসেছিল, মার্সেলাস ক্লে। তার বাবা কিন্তু খ্রিস্টানই ছিল। আমরা কিছু টেকনিক্যাল বিষয় জানতে চাই। মোহাম্মদ আলী মানে নিজেকে রিংয়ে রাখার জন্য অনেক ধরনের অনুশীলন করেছেন, বিশেষ করে বেলিতে যাতে মারলে তিনি সহজেই পড়ে না যান, কিংবা তার ফ্যান্টম পাঞ্চ পৃথিবী বিখ্যাত, এইগুলো সম্পর্কে যদি দর্শকদের একটু বলতেন। বক্সিং এর অনেকগুলো নিয়মকানুন আছে, এর মধ্যে স্ট্রেট পাঞ্চ, আপার কাট, মানে উনি Right আপনাকে hook. কি শিখিয়েছেন? বললেন যে অনেক টেকনিক বলে। টেকনিক, প্রথম স্ট্রেট পাঞ্চ, লেফট স্ট্রেট পাঞ্চ, রাইট স্ট্রেট পাঞ্চ, লেফট আপার কাট, রাইট আপার কাট, লেফট হুক, রাইট না, কিন্তু হুক। নিজেকে, নিজের মুখকে গার্ড দিয়ে কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়, এরকম কোনো টেকনিক উনি দেখায়নি আপনাকে, মানে রিংয়ে? সেটা বক্সিং সেটা খেলার মাধ্যমে উনি আমাকে দেখিয়েছেন। যেমন এবং সেটা হলো নিজেকে সেভ করা, প্রথমে এবং কিভাবে অ্যাটাক করতে হয়, অ্যাটাকের পরে প্রতিপক্ষের আঘাত আবার কিভাবে প্রোটেক্ট দিতে হয়, সেটা উনি খেলার মাধ্যমে দেখিয়েছেন। আমাকে দেখিয়েছেন, এবং সেখানে সেটাই করেছেন। তো এই খেলাগুলি আমাদের পরবর্তীতে আমাদের যে বক্সার জগৎ যারা আসছে, তারা অনেকে এটা ফলো করছে, এবং সেই মোতাবেক কিছুটা উন্নতিও আমাদের বক্সিংয়ে কিছুটা উন্নতি হয়েছিল খেলার দিক দিয়ে। তা আমি মনে করি যে ওনার যে এই যে আসার খেলার যে এই নিয়মকানুনগুলি আমরা যদি আজও পর্যন্ত ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের দেশে বক্সিং মান আরো উন্নত হইতো। যেমন ভাই, সাংবাদিক হিসাবে দৈনিক বাংলার স্পোর্টস একসময় বাংলাদেশের বিখ্যাত ছিল, সেটার ক্রীড়া সম্পাদক ছিলেন আপনি। তো তার যে 10টা বিখ্যাত ফাইট ছিল, এটার ভিতরে অনেকে বলা হয় যে লিস্টনের সাথে তার ফাইটটা ভালো, কেউ বলে জোফ্রেজারের সঙ্গে তার ফাইটটা ভালো। আপনার কাছে সাংবাদিক হিসাবে মানে কোনটা ভালো লেগেছে? আমি বলবো যে
লিস্টনকে এ করছে কিন্তু, যেমন ফ্যান্টম এ করে পাঞ্চ যেটা করেছিল Phantom। একে ফোরম্যানকে প্রথম মিনিট নকআউট। এ সম্বন্ধে একটা কথা বলি, তখন ভোর রাতে এ ফাইটটা হওয়ার পর, এটা তখন পরবর্তীকালে পূর্ব দেশের স্পোর্টস রিপোর্ট হয়েছিল মিনু খাদেম, সে পরদিন সকালে বুকে লেখা ছিল মোহাম্মদ আলী জিতেছে, আর পিছনে লেখা ছিল ঢাকা শহর গড়েছিল ভোরবেলায়। এটি ইউনিক, এবং পূর্ব দেশে এই নিউজটা উঠেছিল। এবং আমরা ছোটবেলায় একটা জিনিস দেখতাম আক্তার ভাই, যে আমরা যদি কোনো একটা জিনিস কাজ করতে যেতাম অনেক সময়, মানে আলী, যদিও আমাদের মানে ইসলামে ওই আলীর নামও আসে, বা এই আলীর একটা সামঞ্জস্য ছিল মানে আলীকে নিয়ে এরকম। মানে আপনার কাছে কেমন লাগে লিস্টনের ফাইটটা, যেটি বিখ্যাত? না, লিস্টনের সাথে তো তার দুইটা ফাইট হলো, একটা হারে, না দুইটাই জিতে সে জিতে। জিতেছে। দুইটা প্রথমে সে চিন্তাই করে নাই যে, লিস্টনকে হারাবে। কেউ চিন্তাই করে নাই যে লিস্টন হারবে, কিন্তু লিস্টন হারলো 6th or 7th রাউন্ডে। যে লিস্টন ওই তার শোল্ডারে ব্যথা হলো, সে আর আসলো না, বেল যখন পড়লো আর আসলো না তাকে ফেস করার জন্য। রিটার্ন ফাইটটা 64-এর দিকে হলো, 64-এ ওইটা হলো, তার কয়েক বছর খানেক, বছর দুয়েক পরে ওই রিটার্ন ফাইটটা হলো, এবং সেইটাতে ফার্স্ট রাউন্ডে নকআউট। নকআউট। এবং ওইটা ওই তার অনেক ফ্যান্টম পাঞ্চের মধ্যে ওইটা একটা বিখ্যাত, এবং ফার্স্ট রাউন্ডেই নকআউট, এবং অনেকে চিৎকার, অনেক দর্শক এসে জায়গায় বসতে পারেনি পর্যন্ত, অনেকে চিৎকার করছিল যে এটা ফিক্স, এটা পাতানো। 15-20 পাতানো। রাউন্ডের একটা ম্যাচ এক রাউন্ডে শেষ হলে, ফার্স্ট রাউন্ডেও তাও 2 মিনিটের মাথায় শেষ। তা এই লিস্টনের সাথে কিন্তু আমরা তো ফলো করতাম 60-এর দশকে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জামান ভাইরা প্রথম দিকে, আমরা দ্বিতীয়ার্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো আমরা ফলো করতাম। আর তার ভিয়েতনাম যুদ্ধবিরতি ভূমিকা আমরাও 67-এ। হ্যাঁ 67, 68, 69, 70 এই সময় ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়, কিছুটা বামপন্থী ছাত্র সংগঠনের সাথে যুক্ত, ভিয়েতনাম যুদ্ধের আরো বিরুদ্ধে ছিলাম। তাই জন্য আলী আরো বড় প্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, বড় আইকন হয়ে ওঠে, এবং এরপরে সবসময় ফলো করতাম। তারপরে যখন বাইরে গেলাম 1974 সালে, মনে আছে ওই ফাইটটা কভার করার জন্য, তখন তো টেলিভিশনে একটাই চ্যানেল এবং এগুলা লাইভ দেখানো হতো না। ওই সময় টাইম মিলিয়ে ইন্টারন্যাশনাল হোস্টেলে একজন বিদেশি ছাত্রের খুব দামি ট্রানজিস্টার ছিল, ওইটা দিয়ে শুনলাম যে লাইভ কমেন্ট্রি, হ্যাঁ 8th রাউন্ডে নকআউট, আমেরিকান কোন একটা চ্যানেলে 8th রাউন্ডে নকআউট হয়ে গেছে। এটা বিরাট ব্যাপার। পরের দিন আমি তখন অবজারভারের স্পোর্টস পাতায় চাকরি করি, ক্রীড়া সাংবাদিক, তো ওইটা হেডিং দেওয়া হলো। এই ব্যাপারগুলা খুব মনে আছে। আর একটা আছে যে ফ্রেজিয়ার সাথে 3 নম্বর ফাইট, যেটা ম্যানিলাতে হলো, ফিলিপিন্সে। হ্যাঁ, তখন ওই যেহেতু আলীর প্রতি একটা আকর্ষণ, ময়মনসিংহে আমি তখন চাকরি করি, টিভি ঢাকার একটা নির্দিষ্ট সীমার বাইরে খুব স্পষ্ট দেখা যেত না। আমরা যাও দেখলাম 14 নম্বর রাউন্ড পর্যন্ত, 15 রাউন্ড আর দেখতে পারলাম না, অথবা 14-13 পর্যন্ত হয়তো দেখলাম। আমার মনে আছে দৈনিক বাংলায় জামান ভাইকে পাইনি, ফোন করে, পরে সাদাত চৌধুরী সাহেব, পরিচিত ছিল বিচিত্রার সম্পাদক প্রয়াত, তাকে ফোন করলাম। সাদাত ভাই বললেন যে না, আলী সে আর টার্ন আউট করে আর আসে নেই রিংয়ে, ওই ফ্রেজিয়ারের প্রশিক্ষক তাকে আর রিংয়ে আসতে দেয়নি, এবং আলী জিতেছে। তো এই আকর্ষণটা ছিল সবসময়। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমি একটু আগে বললাম, এবং ওনারা উল্লেখ করেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, সেটা হলো এখন উনি মারা গেছেন 75 বছর বয়সে, এবং দেখেন গত 35 বছর ধরে পার্কিনসন ডিজিজের সাথে যুদ্ধ করে যাচ্ছেন 1981 সন থেকে। কিন্তু ওনার যে বড় পরিচয়, ওনাকে ম্যান্ডেলার সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা বিরাট ব্যাপার। তো উনি মানবতার যে সেবা করে গেছেন, এবং এত বড় একজন মহাপুরুষ হিসেবে, তো ফোরম্যান তো বললোই যে আমার মনে হয় আমার একটা অংশ চলে গেল, আমার একটা অংশ চলে গেল। এ তো বিরাট ব্যাপার। বক্সিং নিয়ে আলোচনা হচ্ছে না, হচ্ছে মোহাম্মদ আলীকে নিয়ে। তিনি আমি প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হলো ওই ফোরম্যানের সাথে, ফ্রেজার সাথে ফাইটের সময় মোহাম্মদ আলী নতুন একটা ট্যাক্টিক্স ছিল, যত মারুক সে সহ্য করবে। তার কোচ তাকে শিখিয়েছিল সহ্য করো। সহ্য করতে করতে সে এত মার খেয়েছে যে পরের জীবনে তার এফেক্ট হয়েছে। এই পার্কিনসন ডিজিজ কিন্তু তার অন্যতম। টাইম ম্যাগাজিনে বলেছিল
যে ফ্রেজার বলছিল হো হো আমি তাকে এত মেরেছি, এত আমার জীবনের প্রচণ্ড ঘুষি তাকে এত জোরে আমি মেরেছি যে এই ঘুষি যদি আমি ওয়াল স্ট্রিটকে মারতাম বা আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে দেওয়ালে মারতাম, এরা ভেঙে চুরমার হতো, কিন্তু মোহাম্মদ আলীকে আমি হেলাতে পারিনি। হ্যাঁ, এই জামান ভাইয়ের এই কিংবা কথার সাথে এই ওয়েট যদি আমি ট্রেনের সামনে দিতাম তাহলে ট্রেন থেমে যেত, এরকম এরকম কথা শুনেছি। না, ওইটা ওই ট্রেন যেমন ভাই যেটা বললেন যে ট্রেনিং এর পার্টেই ছিল, এবং বেশি একটা বড় অংশ আমি ম্যাকইভেনের ওই লেখা পড়েছি যে পেটের উপর নেবে, যাতে ও টায়ার আউট হয়ে গেছিল, ইসে এত ক্লান্ত হয়ে পড়ে গেছিল যে এক ঘুষিতে পরে ওই ফ্লোরড হয়ে যায় 8th রাউন্ডে যে ফোরম্যান। না, আরেকটা জিনিস হচ্ছে যে মোহাম্মদ আলী শেষের দিকে এসে দেখলাম যে জাপানের এক কুস্তিগিরের সাথে ফাইট করলো, এগুলো কি প্রীতি ম্যাচ ছিল? না, ওগুলো ইনোকি? just হ্যাঁ। প্রদর্শনী আর কিচ্ছু না। আর না, প্রীতি ম্যাচ এবং পয়সার জন্য। 6 আপনার million পরের দিকের যেটা হয়েছিল ওনার জীবনে, অর্ধেক কি তার আগের থেকে শেষ পর্যন্ত, যে টোটাল টাকা প্রায় 2/3 মোহাম্মদ আলী পাবে, রেজাল্ট যাই হোক, যাই যাই হোক, right. রেজাল্ট যাই হোক, দি ভেরি ফ্যাক্ট যে উনি রাজি হচ্ছেন ওর এগেনস্টে দাঁড়াতে, সুতরাং তাকে 2/3 কে 3/4 তাকে দিতে হবে, অপোনেন্ট মানে জিতুক তার বা হারুক। অ্যাপিয়ারেন্স ফি আর কি, হ্যাঁ। অ্যাপিয়ারেন্স ফিটাই বড়। আমরা তো সব, আপনারা যখন মানে 12 তরুণ, টকবকে তরুণ, তখন তো আলী আপনাদের সামনে আদর্শ। অবশ্যই নিঃসন্দেহে। আদর্শ, নিঃসন্দেহে আদর্শ। সারা পৃথিবীর লোকেরা তাদের দেখে আপনারা আমাদের বাংলাদেশের আজকের যে বক্সিং যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা কিভাবে চিন্তা করেন? তো হয় না। কিন্তু স্বাধীনের পর থেকে 82 পর্যন্ত বা 3-4 পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বক্সিংটাকে স্বর্ণালী যুগ বলা হতো আর কি, যে বক্সিং এই দেশে আলোড়ন সৃষ্টি করেছে একমাত্র অন্য অন্য খেলার চাইতে। অন্য অন্য খেলা যেমন আপনার বেশি একটা পপুলারিটি হতে পারে নাই, বক্সিং যেভাবে হয়েছে। তো প্রতি বছরেই জাতীয় খেলা হইতো, প্রতি বছরই হইতো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসতো, ঢাকা শুধু বিভিন্ন তাই ক্লাব না, থেকে একটা আসতো। কথা বলি, ওদিন হালিম এসেছিল বক্সার, হালিম ভাই, হালিম এসেছিল। হালিম যে প্রথম বাংলাদেশের হয়ে প্রথম পদক জেতে, এটা আমি ভুলে গেছিলাম। হালিম ভাই এশিয়ান গেমসের 4th হয়েছিল, উনি ব্রোঞ্জ পেয়েছিলেন আর কি এশিয়ান গেমস থেকে, প্রথম বাংলাদেশের প্রথম। এটা আমি ভুলেই গেছিলাম, এটা কে? বিরাট কি জিনিস নাম? কিন্তু। আব্দুল হালিম। কত সালে? এটা উনি পেয়েছিল 78 হবে। সালটা মনে নেই, তবে উনি এশিয়ান গেমসে উনি ব্রোঞ্জ পেয়েছিলেন আর কি। না, হালিম ভাই। এশিয়ান গেমস 1986 সালে প্রথম আমরা হ্যাঁ। সিউলে প্রথম ব্রোঞ্জ পদক পাই আর কি। হ্যাঁ, তো ওই হালিম ভাই, কি নাম হালিম জানি? ভাই বোধহয় ওই না, হালিম, না না, ওই বক্সারটার নাম বেশ লম্বা চড়া, ওহো। আব্দুল বারি অথবা এই জাতীয় একটা নাম। ব্রোঞ্জ, আমার- ব্রোঞ্জ, হ্যাঁ, আমার তো এটাই মনে আছে। হ্যাঁ, ব্রোঞ্জ পেয়েছিল 1986-তে। প্রথম মানে বাংলাদেশের কোনো পদক আসে প্রথম। যেমন ভাই আলী সম্পর্কে যদি আরেকটু বলতেন, মানে বাংলাদেশে ক্রমে জনপ্রিয় হয়ে উঠতে থাকলো 77-78-এর পর থেকে, 80-র পর থেকে। বক্সিংটা আজ ইউজুয়াল, এত নামি একজন বক্সার এসছে, তখন সারা দেশে সবাই অনেক বক্সিং দিকে ঝুঁকে পড়লো, কিন্তু সেই স্পিরিটটা বা সেই ট্র্যাডিশনটা আমরা ধরে রাখতে পারিনি, যার জন্য বক্সিং এখন প্রায় ভুলে যাওয়া একটা খেলা হিসাবে পরিগণিত হয়েছে। কিন্তু মোহাম্মদ আলীর সময় সারা পৃথিবীর চোখই ছিল মোহাম্মদ আলীর দিকে, তার বক্সিং, তার কি যা কিছু করুক প্রত্যেকের লক্ষ্য ছিল তার দিকে। এটা বিরাট জিনিস। এবং বক্সিং কখনোই খুব আকর্ষণীয় খেলা নয়, কিন্তু মোহাম্মদ আলী বক্সিংকে এমন একটা আর্টে পরিণত করছিল, একটা শিল্পে পরিণত করছিল, যে বক্সিংয়ের দিকে সারা পৃথিবী ঝুঁকে গেছিল। এবং মোহাম্মদ আলীর কৃতিত্ব জানার জন্য সারা পৃথিবী ব্যাকুল হয়ে গেছিল। আক্তার ভাই, যারা মানবতার সেবায় নিজেদেরকে শেষ দিকে নিয়োজিত করেন বা সবসময় থাকেন, মোহাম্মদ আলীকে হোটেলে ঢুকতে দেয়নি, এরপরে তিনি তার যে পরবর্তী কার্যক্রম, এই কার্যক্রমগুলো নিয়ে যদি একটু বলেন। না, এই কার্যক্রম তো আমরা শুরুতে প্রোফাইলে দেখেছি। তথ্যচিত্রের প্রোফাইলে দেখলাম, ওইটাই মূল কথা, যে সারা জীবন তিনি যেই দিকে সত্য সেই দিকে ছিলেন, এটাই তো এখন বোঝা যায়। শুরুতে আমেরিকান জনসাধারণের একটা বড় অংশ, সরকার তার বিরুদ্ধে ছিল, কিন্তু সেই একটু আগেই আমরা দেখলাম যে আমেরিকান রাষ্ট্রপতি দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড তাকে দিলেন, হ্যাঁ, বিবিসি দিল তার শতাব্দীর গলায়- সেরা ক্রীড়াবিদ। হ্যাঁ, বলিয়ে দিলেন। ইলাস্ট্রেটেড উইকলি সেরা বক্সার বলেছে, বিবিসি শতাব্দীর তাকে বিবিসি তাকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ এবং সে বলেছে। ওই হোটেলে ঢুকতে দেয়নি দেখে ওয়াহিওতে যে তার রোম অলিম্পিকের যে গোল্ড মেডেল যেটা ফেলে দিলেন,
সেটাকে আবার ফেরতও দিয়েছে আইওসি। হ্যাঁ, IOC, 1912-তে এসে, হ্যাঁ, এই না 1912-তে না, 1996-তে অ্যাটলান্টাতে যখন, যেটা উনি মশাল জ্বালিয়েছিলেন, ওইখানেই তাকে ফেরত দেওয়া একটা হয়। ওই বাস্কেটবলের এক খেলার গ্যাপের সময়, বিরতির সময় তাকে ওই মেডেলটা ফেরত দেওয়া হয়। তবে ওই বক্সে ওই মেডেল ছুঁড়ে ফেলা নিয়ে দ্বিমত আছে, নানা রকম মত আছে, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে মেডেলটা তার কাছে ছিল না। অনেকে বলে যে উনি হারিয়ে ফেলেছিলেন। মানে সে কিন্তু একটা ক্ষেত্রে কিন্তু কালোদের বিশাল একটা অংশের প্রতিনিধিত্ব করত। না, পুরা কালোদেরই প্রতিনিধিত্ব করত, সিভিল রাইটস মুভমেন্টে পুরাপুরি যুক্ত হয়ে গেছিলেন। এবং কালোদের, যে জন্য একটু আগে আমরা আলাপ করলাম যে নেলসন ম্যান্ডেলার পর্যায়ে তার সঙ্গে তাকে তুলনা করে। বিশেষ করে তার যখন শিরোপাটা কেড়ে নেয় সরকারিভাবে, তাকে ফাইট করতে দেওয়া হয় না, তখন কিন্তু তার ফাইটটা ছিল পুরো, শুধু এর না, পুরো আমেরিকান সরকারের এগেস্টে। কারণ তাকে কোর্ট লড়াই লড়তে হয়েছে এবং কোর্টের মাধ্যমেই সে জিতে তারপর আবার বক্সিংয়ে ফিরে এসেছিল। এটা এবং পৃথিবীতে এরকম ঘটনা খুব কম ঘটেছে। তার যৌবনের তার শ্রেষ্ঠ সময়টা 3.5 বছর নষ্ট হয়েছে ওই নিষেধাজ্ঞার ফলে। এটা একটা বিরাট ব্যাপার। তারপরে উনি ফেরত এসে 1974-এ আবার ফোরম্যানকে ওই 8th রাউন্ড নকআউট, তখন আবার হ্যাঁ। তো এই কিংবদন্তি মারা গেছে, এটা সত্যি, কিন্তু আদতে কি তিনি আসলে পৃথিবী থেকে চলে গেছে না? এটা তো প্রশ্নই ওঠে না। এটা সবাই মনে রাখবে। উনি যদি শুধু বক্সার হতেন তাইলেই মনে রাখতো। কারণ বক্সিংকে উনি শিল্পে পরিণত করেছেন, আর্টে পরিণত করেছেন। আর তারপরে উনি যে এতগুলি কাজ করেছেন সিভিল রাইটস মুভমেন্টে, কালোদের পক্ষে, উনি যারা অন্যায় করে কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন। এবং সাম্প্রতিক সময় মুসলমানদের হয়েও তিনি কথা বলেছেন। একদম আরো তাকে নাগরিকতা দেওয়া হয়েছিল, বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হয়েছিল। আর মনে আছে ঢাকা স্টেডিয়ামে বিরাট আর্ট ফাংশনে আমার বন্ধু ব্যারিস্টার আবুল হাসনাত, তার ওয়াইফ নাসরিন বাবি, এরা এটা দেয়, চাবি দেয় মেয়র থেকে, মেয়র হিসাবে। তারপর তাকে কনসুলেট জেনারেল করা হয় আমেরিকাতে, বাংলাদেশের। এটা বিরাট সম্মান। আপনাকে কতটা আলোড়িত করে, মানে এই যে এরকম একটা কিংবদন্তির প্রেস কনফারেন্স বলতে কি, এত বড় স্পোর্টস পার্সোনালিটি, শতাব্দীর ক্রীড়া, এখানে বড় বড় দেশ আছে, সব দেশে স্পোর্টস পার্সন আছে। যেমন জাপানে বোধহয় একবার ইনোকির ফাইটটা ব্যবসায়ী ছিল, কিন্তু এই সারা এশিয়াতে এত বড় স্পোর্টস পার্সোনালিটি আর কখনো আসেনি। এবার এটা ঢাকায় এসছে, এটাই বিরাট জিনিস আমার মতে। ওকে, কামরুজ্জামান ভাই, আখতার হোসেন খান এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রতিদিনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আসার জন্য। প্রিয় দর্শক, যে অনুষ্ঠানে মোহাম্মদ কামরুজ্জামান, আখতার হোসেন খান এবং সাবেক বক্সার মোহাম্মদ গিয়াসউদ্দিন থাকে, সেই অনুষ্ঠানে আমার মতন একজন ক্ষুদ্র হোস্টের কোনো কিছু বলাটা শোভা পায় না। তাই শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাইকে শুভেচ্ছা।